এটা টু সাম এক্সটেন্ট যে ভুল কথা তা তো নয়, মানে বিশেষ করে কলকাতার যে হিন্দু বাঙালিরা তারা অধিকাংশই ঘর থেকে বেরোয় না ভোটের দিন। পরের 5 বছর বলবে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কিন্তু ভোটের দিন আপনাদের তো বেরোতে হবে। আরেকটা সমস্যা যেটা হচ্ছে সেটা হলো কলকাতা এবং সারাউন্ডিংসে বা সদর শহরের যে ছেলেরা যারা ধরুন ভালো স্টুডেন্ট ছিল তারা সব ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব জায়গায় চলে গেছে, বয়স্করা পড়ে আছে। এর কারণটা আপনাকে খুব ক্লিয়ারলি বুঝে নিতে হবে। গত 49 বছর পশ্চিমবঙ্গে এমন ইন্ডাস্ট্রি করা হয়েছে যে ইন্ডাস্ট্রিতে মুসলিম ছেলেরা কাজ করতে পারে। যেমন ধরুন চর্মনগরী, যেমন ধরুন এই লুলু কোম্পানি, ঠিক আছে, মাংস বিক্রি করা, যেখানে মুসলিমরা কাজ করতে পারে। হিন্দুরা যেখানে কাজ করতে পারে সেই ধরনের ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে ডিসকারেজ করা হয়েছে। যেমন ধরুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, প্রথমে তো কম্পিউটার আসেই দিল না, তারপর সফটওয়্যার ইন্ডাস্ট্রি মাত্র 50,000 লোক কাজ করে। এছাড়া ধরুন এডুকেশন সেক্টরে যেখানে হিন্দুরা কাজ করতে পারে সেখানে কমপ্লিট মানে এমনভাবে একটা মানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে আজকে রাইস মাইস জর্জ টেলিগ্রাফ এরা পর্যন্ত উঠে গেছে। ফলে হিন্দুরা রাস্তায় পান্তা ভাত খেয়ে ঘুমায় তা নয়, বহু হিন্দু ছেলে তো নেই, তাদের পশ্চিমবঙ্গ থেকে খুব সিস্টেমেটিক্যালি বের করে দেওয়া হয়েছে। একমাত্র এই মাকু কতগুলো আছে, মানে যারা লো গ্রেডের কতগুলো মাকু, যারা কোনো রকমে পাস টাস করেছে, যাদের খুব বুদ্ধি ঝকঝকে তকতকে বুদ্ধিজীবী বলে সিপিএম চালায়, এই দু চারটে এদের ঠাকুরদাও সিপিএম করতো। এর বাদে তো অধিকাংশ ছেলে মেয়ে বেরিয়ে গেছে রাজ্য থেকে, এমনকি ছত্তিশগড়ে গিয়ে ব্যবসা করে তারা তারা ভোটের দিন আসবে কেন ভোট দিতে? এটা একটা সমস্যা। কিন্তু পান্তা ভাত খেয়ে হিন্দু ছেলেরা ঘুমোয় না, কিন্তু অধিকাংশ ছেলে বাইরে চাকরি করে। যদি এখানে শুধু মাংস কাটা আর চামড়ার কাজ হয়, যদি আমাদের যে মানে ভদ্রলোকের ইন্ডাস্ট্রি সেখানে যদি কাজ না হয়, তাহলে ছেলেপুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ প্রবলেম বলতে পারেন। এই কারণে কি পশ্চিমবাংলার হিন্দু বাঙালিকে ভোটমুখ করানো যাচ্ছে না? না না, একটা হচ্ছে যে ধরুন বাড়িতে একজন বয়স্ক লোক 80 বছর বয়স, সে লোকটাকে তো নিয়ে নামতে হবে আরেকজনের। এবার যে নামবে সে ব্যাঙ্গালোরে বসে আছে বা ক্যালিফোর্নিয়ায় বসে আছে। কারণ এখানে আমরা তাদের জন্য যে ইন্ডাস্ট্রিটা দরকার, ধরুন এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, বা ধরুন সেক্টর আপনার ধরুন অন্যান্য সার্ভিস সেক্টর যেখানে হিন্দু বাঙালিরা কাজ করতে পারে, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। হিন্দু বাঙালিরা ব্যবসা করতো, ব্যবসার পরিবেশ এত খারাপ, আপনি ব্যবসায় কোনো মানে কাউকে সাপ্লাই করলে সে কালকে আপনাকে পেমেন্ট করবে না। মুসলিমরা মুসলিমদের মধ্যে পেমেন্ট করে, মারোয়ারিরা মারোয়ারিদের মধ্যে পেমেন্ট করে, কিন্তু যে হিন্দু বাঙালি ছেলেরা হিন্দুদের করছে তখন তারা তাদের মানে এই ক্যারেক্টারটা খারাপ করে দিয়েছে সিপিএম এর আমল থেকে আজ আজ পর্যন্ত, যার থেকে সিন্ডিকেটের উৎপত্তি। তো যার ফলে হিন্দু বাঙালিরা তো থাকছেই না পশ্চিমবঙ্গে। হিন্দু বাঙালিরা যদি পশ্চিমবঙ্গে না থাকে, ইয়াং ছেলেপেলেরা যদি সব বেরিয়ে যায়, তা ভোটটা কে দেবে? আর ওদিকে বাংলাদেশ থেকে সব লোক আসছে, তাদের তো যদিও এদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর এগেনস্টে, তাদের সব ভোটার লিস্টে নাম টাম তুলে নেওয়া হচ্ছে। কালকে তৃণমূল পার্টি উঠে গেলে এই ভোটটা পুরো সিপিএম এর দিকে চলে যাবে, হুইচ উইল বি ডেঞ্জারাস। আজকে ইউকে থেকে যেমন ব্রিটিশদের মেরে ভাগিয়ে দিচ্ছে, বা ফ্রান্স থেকে যেমন ফ্রেঞ্চদের মেরে ভাগিয়ে দিচ্ছে, এখান থেকে বাঙালিদের মেরে ভাগিয়ে দেওয়া হবে যদি আগামী 30 বছর পরেও মানে কমিউনিস্টরা বা কংগ্রেস যদি কখনো পাওয়ারে আসে। যদি এবার নেক্সট আমরা পাওয়ারে আসছি, ভারতীয় জনতা পার্টি নেক্সট পাওয়ারে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহই থাকবে না। কোন মানে আপনাদের কি সোফোলজিস্ট সেরকম রেখেছেন, সেই উপায় বলছে? সোফোলজিস্ট না, এটা ট্রেন্ড। এটা দেখছেন না, মমতা ব্যানার্জি শিবের নাম করছে, হরিনাম করছে। কেন করছে? কারণ আমরা 2026-এ পাওয়ারে আসছি, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা মমতা ব্যানার্জিও বুঝে গেছেন, যে জন্য হরিনাম, জগন্নাথ নাম, এইসব নাম শুরু করেছেন আর কি। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করবো সুমিত্রা, টু বি স্পেসিফিক একজনের নাম বলবো যিনি আলোচনায় খুব চর্চিত এবং তার কথা বহু উঠেছে, হুমায়ুন কবির। একদম তিনি ভরতপুরের বিধায়ক। তিনি বলছেন 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ তাকে পাঠানো হয়েছে, মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে। তার যে মন্তব্য ছিল সেই মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বিধায়ক জানিয়েছেন যে শনিবার সকাল 9টা 35 মিনিটে চিঠির জবাব ইতিমধ্যে দিয়েছেন তিনি, এবং ব্যাখ্যাও দিয়েছেন। তার স্পষ্ট জবাব আমি কোট আনকোট বলবো। হুমায়ুন কবির বলছেন, আমি দলের বিধায়ক হিসেবে কোনো নিয়ম ভাঙিনি। এবং হুমায়ুন কবিরের আরো ব্যাখ্যা, তিনি দলের নাম নিয়ে কোনো কথা বলেননি। ব্যক্তি হিসেবে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার কথার প্রতিবাদ করেছেন তিনি। আর সেদিন যে কথা বলেছেন তাতে কোনো আক্ষেপ নেই হুমায়ুনের। এবং তিনি আরো বলছেন যে আমার বক্তব্যে অনড় আছি, অনড় থাকবো, তা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করবো না। এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলছেন যে আমার জন্ম হয়েছে 1963 সালে। যখন জন্মেছি তখন তৃণমূলের কোনো অস্তিত্বই ছিল না। আমি তৃণমূল বা কংগ্রেস হিসেবে জন্মাইনি, মুসলিম মায়ের পেটে জন্মেছি। জীবন থাকতে দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে একজন মুসলিম, তারপরে দলের নেতা, তারপরে দলের অনুগত সৈনিক। কি বলবেন? দেখুন, প্রথমত বলি যে আমরা ভারতীয় জনতা পার্টি যেটা বিশ্বাস করি বা সংঘ যেটা বিশ্বাস করে, সেটা হলো প্রথমে দেশ, তারপর আমাদের ধর্ম এটসেট্রা, এই সব কিছু তার পরে আসছে। দল এটসেট্রা সব পরে, আগে দেশ। মুসলিমদের ক্ষেত্রে সারা পৃথিবীতে আগে তারা মুসলিম, তারপর তারা কোন দেশে কি ব্যাপার কি এটসেট্রা। যেমন দেখছেন না যে সিরিয়া থেকে তাদের শেল্টার দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, তারা ওখানকার মেয়েদের গিয়ে তারা বিভিন্ন, আপনারা দেখছেন খবরে দেখছেন আপনারা। তো যার ফলে তাদের কাছে আগে তারা মুসলিম, তারপর তারা সবকিছু।
তো সেটা ও কিন্তু ওর জায়গাটায় ঠিক বলছে, এবং আমি বলছি মহাভারতে যেমন দুর্যোধন তার কোনো আক্ষেপ ছিল না, সে জানে যে আমাকে মেরে কেটে যে করে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে। দ্বন্দ্ব ছিল যুধিষ্ঠির বা অর্জুন, সরি, যুধিষ্ঠির বা অর্জুন, এদের মধ্যে দ্বন্দ্ব ছিল, ঠিক আছে। এই যে ব্যাপারটা এটা এখানেও আছে, এখানে হুমায়ুন কবিরের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ও জানে আমি আগে মুসলিম, পরে আমি তৃণমূল, পরে আমি সিপিএম, পরে যাই যাই হোক, আগে আমি আগে আমি মুসলিম। তো ও ওর ওর কথা বলেছে। কিন্তু দ্বিতীয়ত বলছে ও যে রংবাজি করছে, আমি আপনাকে বলছি এসব ফুটো রংবাজি, পিছনে পুলিশ না থাকলে সব বেরিয়ে যাবে। কালকে খুঁজে পাবেন না এই হুমায়ুন কবিরকে। পিছনে পুলিশ আছে বলে আজকে বড় বড় কথা বলছে এরা। এর আগে যখন পিছনে পুলিশ ছিল রেজ্জাক মোল্লা অনেক বড় বড় কথা বলতো, যখন পিছনে পুলিশ ছিল কলিমুদ্দিন সানস বড় বড় কথা বলতো, পিছনে যখন পুলিশ ছিল কান্তি গাঙ্গুলি ডেঞ্জারাস গুন্ডা ছিল এখানকার, যাকে যাকে ইচ্ছা তাকে খুন করতো কান্তি গাঙ্গুলি। পিছনে যেদিন পুলিশ থাকবে না সেদিন সব রংবাজি বেরিয়ে যাবে। এরা সব ফুটো রংবাজ, এদের কোনো, আমি এদের কথাকে ধরিই না। পিছনে পুলিশ আছে বলে এরা আজকে মানে ফেউ 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 করেছে। রীতিমতো তার যে দল তৃণমূল কংগ্রেস, তাকেও তিনি পেছনে ফেলে কথা বলছেন, কি বলছেন? দেখুন, মুসলিমরা তো, মুসলিমদের কাছে দল কোনো ব্যাপার না। ওরা আগে ব্লকে ভোট দিত সিপিএমকে, আজকে এরা ব্লকে ভোট দিচ্ছে তৃণমূলকে। কালকে তৃণমূল উঠে গেলে ওরা দেখবে যে বিজেপি বিরোধী সবচেয়ে শক্তিশালী কোন দল আছে, ওরা তাকে ওরা ভোট দেবে। তাতে রাজ্যের উন্নতি হলো, রাজ্যের অবনতি হলো, রাজ্যের শিক্ষা ব্যবস্থা উঠে গেল, রাজ্যে অভয়ার মতো ঘটনা ঘটলো, এরা কিচ্ছু দেখে না। আপনি অভয়ার কেন্দ্রে অভয়ার যে ঘটনাটা ঘটলো, আপনি কজন মুসলিমকে রাস্তায় দেখেছেন? নেই, তারা রাস্তায় ছিল না। শেষে আমরা বলার পর দু চারজন রাস্তায় বেরিয়েছে, নওশাদ সিদ্দিকীরা রাস্তায় বেরিয়েছে। তো এদের কাছে এসব কোনো ম্যাটার করে না। একটা প্রশ্ন করবো, তাহলে কি রাজনৈতিক প্রতিমূর্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সংখ্যালঘুদের কাছে? দেখুন, মমতা ব্যানার্জির ভাবমূর্তি এখানে কোনো ফ্যাক্টরি না। যতক্ষণ উপর থেকে ইমাম নির্দেশ দেবে যে তোমাকে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, ততক্ষণ ওরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। ওদের এটা, এখানে ইমেজের কোনো ব্যাপার নেই। এখানে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে বা আগে সিপিএমকে ভোট দিত, তার কারণ ওদের ইমামদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ডিল হয়, এবং সেই ডিলে ইমামরা বলে যে তোমরা এন মাস একে ভোট দাও। ফলে এখানে ইমেজের কোনো ব্যাপার নেই। ওরা ওরা আগে মুসলমান, এবং ওদের ইমাম যেখানে, ওদের ধর্মগুরু যেখানে নির্দেশ দেবে ওরা সেখানে ভোট দেবে। এখানে ইমেজের কোনো ব্যাপার আগেও ছিল না, আজকেও নেই, আগামী দিনেও থাকবে না। একদমই। শুধু তো আমি যে প্রশ্নটা করবো, যে দোলের সন্ধ্যায় একদম ফেজ টুপির ধারীদের তাণ্ডব, প্রতিবাদে গর্জে উঠলো বাংলার নারীরা, কি বলবেন, দেখছেন? দেখুন, এদের তাণ্ডব কিন্তু বহুদিন ধরে চলছে। আজকে বাংলার নারীরা আজকে যে রুখে দাঁড়িয়েছে তার কারণ ভারতীয় জনতা পার্টি। বাংলাদেশে আজকে দেখছেন না, বাংলাদেশে 3 কোটি মুসলিম রুখে দাঁড়িয়েছে 21 কোটি মানুষের মধ্যে। এতদিন তারা রুখে দাঁড়াতে পারেনি, এই প্রথম তারা রুখে দাঁড়ালো। এই প্রথম বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়ালো। কেন রুখে দাঁড়ালো? কারণ পশ্চিমবঙ্গের 40% ভোট পায় ভারতীয় জনতা পার্টি। 2021-এ যখন এই তাণ্ডব করেছিল বিশ্ব হিন্দু পরিষদ এই কলকাতার ওই কি মসজিদ আছে, টিপু সুলতান মসজিদ, তার সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করায় বাংলাদেশের যে হিন্দুরা আছে তারা বোঝে যে আমাদের পাশে আছে। ঠিক যেমন এলটিটি, মানে শ্রীলঙ্কার যে তামিল, তাদের পাশে যেমন ভারতবর্ষের তামিলরা ছিল। এই প্রথমবার পার্টিশনের 77 বছর পর বাংলাদেশের হিন্দুরা দেখছে না আমাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে এই মহিলারা প্রোটেস্ট করছেন, তার কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে 40% ভোট ভারতীয় জনতা পার্টি পায়। আজকে এই 40% ভোট না পেয়ে আমরা যদি 3% ভোট পেতাম, এই মহিলারা কেউ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারতেন না। চারিদিকে সেকুলার ভরে থাকতো, এবং সেকুলারিজমের একটাই অর্থ মুসলিম দূষণ। এরা জানে যে না, এখানে মানে শুধুমাত্র মানে মুসলিম বলে মাথায় ফেস টুপি পরার জন্য তাদের ছেড়ে দেওয়া হবে না। এদের পাশে দিলীপ ঘোষ আছে, এদের পাশে সুকান্ত মজুমদার আছে, এদের পাশে শুভেন্দু অধিকারী আছে, এদের পাশে সবচেয়ে বড় যিনি আছেন তিনি হলেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি। এদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য এনারা আজকে রাস্তায় নেমেছেন, গত 77 বছর রাস্তায় নামতে পারেননি। সেটা তো একটা প্রশ্ন করবো, শুভেন্দু অধিকারী, একদম শুভেন্দু অধিকারীর নাম নিয়ে এবার একদম সরাসরি আক্রমণ, শুভেন্দু অধিকারীকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার, এরকমই অসভ্য ভাষা বলে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন শুভেন্দুকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। এরকম অসভ্য ভাষা বললে যে কোনো দিন মার খেয়ে যাবে। দেখুন, ওর পিছনে পুলিশ আছে বলেও, আমি আবার বলছি, এরা যতক্ষণ পিছনে পুলিশ আছে ততক্ষণ এরা ঘ্যাও 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 করবে। যেদিন পিছন থেকে পুলিশ চলে যাবে এদের কোনো কথার কোনো দাম নেই। আপনি এই কথা বলছেন, আমি বলবো একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই মতামত, অন্যদিকে শওকত মোল্লা তিনি বলছেন শুভেন্দুর মতো সমস্ত সমাজ বিরোধীকে আমরা এক ঘরে করতে চাই। না না না, সে তো মুসলিমরা সব হিন্দুকেই এক ঘরে করে। মুসলিম মহল্লায় হিন্দুরা অলরেডি এক ঘরে, পরে ওরা মুসলিমদের কাছে হিন্দুরা এক ঘরেই।
মুসলিমদের কাছে একটাই পরিচয়, তারা মুসলিম। এবং শওকত মোল্লার কাছেও তাই। না শুভেন্দু শওকত মোল্লা সকালবেলা নাকি ওখানে থ্রেট করেছে যে 11টার পর কেউ দোল খেলতে পারবেন না। আমাদের হিন্দুদের যদি কোনো রকম আত্মসম্মান থাকে, এর পরের বছর একটা হিন্দু যেন এই শওকত মোল্লার দলকে ভোট না দেয়, একটা হিন্দু যেন এই শওকত মোল্লার দলকে ভোট না দেয়, একটা হিন্দু যেন তৃণমূলকে ভোট না দেয়, যদি বিন্দুমাত্র তাদের মানে আত্মসম্মান থাকে। কিভাবে সাহস হয় যে সে বলে যে সকাল 11টার পর না 10টার পর হিন্দুরা এখানে দোল খেলতে পারবে না? বাঙালি হিন্দুদের শেষ মানে ভূমি পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে আমাদের আমাদের এই ভূমি, যেখানে চলার কথা একটা মাত্র সংবিধান, এবং সেটা যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। কোনো আরবের সংবিধান দেশে চলবে না। কি করে সাহস পায়? আর প্রশ্ন করলো ময়ূক সাংবাদিক, তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমেরিকান স্পাইদের ডিপ স্টেট নেটওয়ার্ক যেরকম সিআইএ এফবিআই এর সাথেও সেটিং থাকতে পারে এখানকার ছাত্রদের। তিনি নিশ্চিতভাবে প্রমাণ করবেন যে কেজিবি রাশিয়ান স্পাই এজেন্সি, মোসাদ একদম ইসরায়েলের স্পাই সংস্থা, M15 ইউকের স্পাই এজেন্সি, ডিএসটি ফ্রান্সের স্পাই এজেন্সি, এদের কেউ না কেউ নিশ্চিতভাবে এখানে আছেন। সাংবাদিকদের যেভাবে আটকানো হলো, মারধর করা হলো, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ময়ূখ আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, ওর সঙ্গে আমার পরিচয় ভালো, কিন্তু যেহেতু আমি যাদবপুরের স্টুডেন্ট, আমি কতগুলো জিনিস অ্যাড করি। 1990 সালে এসএফআই এর একজন নামকরা হারমাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর এবং যথারীতি আলিমুদ্দিন তাকে ঢোকানোর পর, সেই হারমাদ 90-এর পর একজন অধ্যাপককে ঢুকতে দেয়নি যে সিপিএম এর লোক না। আইদার তার বাবা সিপিএম, আর নয় জামাইবাবু সিপিএম, নইলে সে নিজে এসএফআই করতো। এছাড়া কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়নি। মমতা ব্যানার্জি প্রথমে লড়ার চেষ্টা করেছিলেন, হোক কলরবের পর মমতা ব্যানার্জি বুঝে গেছেন লড়ে লাভ নেই, বরঞ্চ এদের হাতে নেওয়ার পর মমতা এদের দিয়ে কাজে লাগিয়েছেন। 2024-21 ভোটের আগে এরা নো ভোট টু বিজেপি বলে এদের পুরো ভোটটা তৃণমূলে ট্রান্সফার করে দিয়েছে। এরা সম্পূর্ণভাবে, আজকে দেখুন, এদের এখানে সরস্বতী পুজো করতে দেয় না, দোল খেলতে দেয় না। সেই নকশালরা ওদের ওখানে ইফতার পার্টি করছে, গরুর মাংস বিক্রি করছে। এর থেকে কি বোঝা যায়? এরা অবভিয়াসলি স্পাই এজেন্সির সংযোগ ছাত্রদের না, মাস্টারমশাইদের সঙ্গে আছে। এরা মাস্টারমশাই, দেখুন, হোক কলরব 2013-তে যারা করেছিল সেই ছাত্র, তারা তো আজকে বয়স হয়ে গেছে, তারা আজকে রাজনীতিতে নেই। আজকে 2025-এ যারা এই গন্ডগোলটা করছে তারা আরেক দল ছাত্র, সেই সময় তারা হয়তো ক্লাস 1-2-এ পড়তো। তা আর এই যে ছাত্ররা বারবার আসছে এবং তারা কি করে এরকম বিপদে যাচ্ছে, এর কারণ যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের যে লিডাররা আছে এরা কতগুলো মাফিয়া, এরা নোংরামি করে চাকরি পেয়েছে। আমি প্রত্যেকের নাম ধরে বলে দেবো, আপনারা অডিট করুন। আমি আবার বলছি, আপনারা অডিট করুন যে কারা কারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল এবং কে কে চাকরি পেয়েছে। যারা চাকরি পায়নি তারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, যারা চাকরি পেয়েছে তারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিভাবে তারা ক্রাইটেরিয়াটাকে টুইস্ট করেছে, এই সব রিপোর্ট আমাদের কাছে আছে। এবং আগামী দিনে আমি বলছি, এই টিচারদের একটা বড় অংশকে আমরা জেলে পাঠাবো। আমি বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সব খবর আমরা রাখি। আবার বলছি, কি কি খবর রাখি? তারা যে চাকরি পেয়েছে সেই ইন্টারভিউতে বাকি কে কে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের কি কোয়ালিফিকেশন, যে চাকরি পেয়েছে তার কি কোয়ালিফিকেশন। নাম্বার 2 হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে ওখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল সেটা কিভাবে টুইস্ট করা হয়েছিল। যেমন 90-এ যে হারমাদ জয়েন করেছিল, ওই হারমাদ যাতে চাকরি পায় সেই জন্য ওই অ্যাডভার্টাইজটা পর্যন্ত টুইস্ট করা হয়েছিল। আজকে যদি ওরা ওটা ডিস্ট্রয় করে দেয়, আমরা হয়তো সেই ইনফরমেশন পাবো না। এরপরে এরা বিভিন্ন ইউজিসির ফান্ড থেকে শুরু করে বিভিন্ন ফান্ড কোথায় চুরি করেছে সেই সব খবর আমাদের আছে। আগামী দিনে আমি বলছি, এদের একটা বড় সংখ্যক লোকজনকে আমরা জেলে পাঠাবো। এটি যেন এদের কোনো সন্দেহ না থাকে। একদম বলছি, আমি বলছি, যাদবপুরে এই যে হারমাদ যারা চাকরি পেয়েছে তাদের একটা বড় অংশ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। এই যে পোস্টাফিস যেটা ভেঙেছে, পোস্টাফিসে যাদবপুরের একজন শিক্ষক জড়িত আছেন। আমরা আগামী দিনে তদন্ত করব এবং সেই শিক্ষককে আমরা জেলে পাঠাবো। কিভাবে, তার সংযোগ কিভাবে, সেটা আমরা যখন তদন্ত করব তখন জানতে পারবেন। একদম আমার শেষ প্রশ্ন সুমিত্র দাদার কাছে, আরো বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। এর পেছনের অঙ্ক কি? এর পেছনের একটাই অঙ্ক, সেটা হলো বাঙালি রামায়ণ পড়া ভুলে গেছে। আমাদের যে মুনি ঋষিরা ছিলেন তারা দেখিয়েছেন, তারা যখন জন্মেছেন তাদের মধ্যে অনেক রকম শত রজতম বিভিন্ন রকম গুণ ছিল। কেউ খুব খারাপ ছিলেন, কেউ মাঝামাঝি খারাপ ছিল,
সবাই তাদের নিজেদের মানে যে পাস্ট লাইফের কথা তারা বলে গেছেন। যেমন বাল্মীকি মুনি, তিনি ছিলেন দস্যু। বিশ্বামিত্র প্রচন্ড মাথা গরম ছিল এটসেট্রা, সে বশিষ্ঠের ছেলেকে হত্যা করেছে। গৌতম মুনি তার অপগুণের কথা বলেছেন। দুর্বাসা মুনি, একমাত্র একটা লোক যিনি বলেছেন যে তিনি জন্ম থেকেই একদম সাধু ছিলেন, সে হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি একমাত্র লোক জন্মেছেন একদম সাধু হয়ে। এছাড়া আমাদের যত সাধু, বড় বড় সাধু আছে, সবাই বলেছেন যে আমরা শততম এবং রজগুণ নিয়ে জন্মেছি, পরে আমরা নিজেরা আত্মজ্ঞান লাভের মাধ্যমে আমরা শুদ্ধি লাভ করেছি। একমাত্র শুদ্ধ হয়ে জন্মেছেন মহাত্মা গান্ধী। তিনি ছোটবেলা থেকেই নাকি ভীষণ অনেস্ট ছিলেন এটসেট্রা, যাক সেটা অন্য ইন্টারভিউতে বলবো আর কি। তো এখন বাল্মীকি মুনি বলে গেছেন যে উনি যখন ওই ডাকাতি করে বাড়িতে গেছেন, গিয়ে বলেছেন যে তোমরা ভাগ নেবে, যখন নারদ তাকে পাঠালো তখন বাড়ির কেউ বলেছে না আমরা ভাগ নেবো না। তখন উনি দেখলেন যে না, তাহলে এই অন্যায় করা আমার উচিত না। তখন তিনি ধ্যান করলেন, আত্মজ্ঞান লাভ করলেন, এবং করে তিনি যখন ওই মুনি বা ঋষি লেভেলে যখন উন্নতি হলেন, তখন উনি এই সবকিছু থেকে বেরিয়ে এসে, কিন্তু উনি সেই গল্পটা আমাদের বলেছেন। কেন বলেছেন? যাতে ওই গল্প থেকে আমরা শুধরাই। এই পার্থ চ্যাটার্জি বা অন্যান্য যারা চুরি চামারি করছে, যে আমি আমার ছেলে মেয়েকে ভালো রাখবো, নাতিকে ভালো রাখবো, তাদের জন্য কোটি কোটি টাকা রেখে যাব, আইদার রামায়ণ পড়ুন, নইলে পার্থ চ্যাটার্জির গল্প পড়ুন। এই পার্থ চ্যাটার্জির গল্প মনে করিয়ে দেন যে এতদিন আগে বাল্মীকি মুনি সঠিক কথা বলে গেছেন, ওই ছেলে মেয়ের জন্য চুরি চামারি করে ডাকাতি করে টাকা পয়সা রাখবেন না। আপনি যখন গাড্ডায় পড়বেন, তারা কিন্তু কেউ সাক্ষী দিতে আসবে না। কোথাও গিয়ে কি এটা একটা গ্রুপ গেম হলো? গ্রুপ গেম না, এটা হওয়ার কথা। এটা আজ থেকে 4000 বছর আগে বাল্মীকি মুনি বলে গেছেন। কি আরো কি বড় নাম, বড় মাথা এবার অব্দি পৌঁছতে পারবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট? সে তো আগামী দিনে তদন্ত হোক, কিন্তু পার্থ ফেসে যাবে। পার্থকে তার জামাই ভাসিয়ে দেবে, পার্থকে তার জামাই ভাসিয়ে দেবে। এবং এই মানে রামায়ণে লেখা ছিল, এই যে রামায়ণ পড়তে বারণ করে না, বাঙালিকে রামায়ণ মহাভারত পড়তে বারণ করে বাঙালিকে ভুল পথে চালাচ্ছে এই কমিউনিস্টরা। প্রত্যেক বাঙালির রামায়ণ মহাভারত পড়া উচিত। আজ থেকে 40-50 বছর আগে সমাজে একটা সৎ মানুষ, তার ভীষণ রেসপেক্ট ছিল। এখন দেখবেন চোর, চিটিংবাজ, পকেটমার, কাউন্সিলর, ব্যাস হয়ে গেল, খুর খেয়েছে, এই খেয়েছে, তারা সব সমাজে প্রচুর সম্মান নিয়ে ঘুরছে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দি সোসাইটি। মানুষকে আবার রামায়ণ মহাভারত পড়তে হবে, নিজের চরিত্রকে শুধরাতে হবে।